ভয়ঙ্কর বিয়েবাড়িতে যাওয়ার সময় কি এমন একটি ঘটনা ঘটে গেল যার কারণে একজন লোকের রীতিমতো একবারে অবস্থা নাজেহাল হয়ে পড়ে? হ্যাঁ, প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে আমি আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সে ঘটনাটি খুবই মারাত্মক লেভেলের ভয়ঙ্কর হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা শোনার চেষ্টা করুন। আজকে আমি আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সে ঘটনাটি ঘটে যায় 1989 সালের দিকে। আজ থেকে প্রায় অনেক বছর আগের ঘটনা, প্রায় 35 বছর আগের ঘটনা। ঘটনাটি যার সাথে ঘটে যায় ওনার নাম হচ্ছে মোহাম্মদ আজমল শেখ। আজমল শেখের একজন আত্মীয়, তিনি আমাদের সাথে ওনার ঘটনাটি শেয়ার করেছেন। তো প্রিয় লিসেনার্স, আজমল শেখ চাচার বয়স তখন ছিল প্রায় 17 থেকে 18 বছর। তিনি এখনও বিয়ে করেননি। নানান জায়গাতে কাজকর্ম খুঁজতে থাকেন তিনি, কিন্তু কোনো রকমের কাজ তিনি পান না। তখনকার সময়টা ছিল 1989 সাল। এই সময়ের ভিতরে আমাদের বাংলাদেশে অনেক কমই কিন্তু কর্মকাণ্ড, যে কাজের যে ধরনগুলো ছিল এগুলো খুব কমই ছিল। আজমল শেখ চাচা নারায়ণগঞ্জে বাড়ি ওনার। তখন নারায়ণগঞ্জের মধ্যে তিনি একটি কোম্পানি খুঁজে পান, তার নাম হচ্ছে ইস্টার্ন হাউজিং কোম্পানি। ওই ইস্টার্ন হাউজিং কোম্পানিতে তিনি সেলম্যানের দায়িত্ব নেন। তিনি সেলম্যানের চাকরি পান। তখন সেলম্যানের চাকরি পাওয়ার পর ওইখানে ওনাকে থাকতে হবে, মানে বাড়িটা ছিল ওনার অনেকটা দূরে। যতটুকু দূরে তিনি যাওয়া আসা করতে করতে ওনার অনেকটা টাকার প্রয়োজন হতো। তার জন্য তিনি ভাবলেন যে এই ইস্টার্ন হাউজিং কোম্পানিতে যেহেতু থাকার ব্যবস্থা আছে, সেহেতু সেখানে না হয় থেকে যাব। আমার তো আর কেউ নেই, আছে বাড়িতে বাবা মা আছে, তো এখানে থাকলে আমার কোনো সমস্যা হবে না। এই ভেবে আজমল শেখ চাচা ওইখানে থাকেন রাত্রিবেলা এবং দিনের বেলা ওইখানে কাজ করেন। তো ওইখানে কিন্তু আজমল শেখ চাচার কোনো রকমের বন্ধু বান্ধব বা কাছের কোনো মানুষ কিছুই ছিল না। কিন্তু আজমল শেখ চাচা নিতান্তই কিন্তু একা ছিল। তো হঠাৎ একজন লোক আসে ওই কোম্পানিতে, তিনিও সেলম্যানের চাকরি নেন। তো ওই লোকটির নাম ছিল রফিকুল মিয়া। তো ওই রফিকুল মিয়ার সঙ্গে আজমল শেখ চাচার খুব ঘনিষ্ঠ একটা বন্ধুত্ব গড়ে ওঠে। তখন তারা দুজন মিলে একই সাথে সেল কাটতো এবং তারা কাজকর্ম শেষে তারা ঘুরে বেড়াতো, মানে দুজন বন্ধুর মতো হয়ে গিয়েছিল দুজন। তো রফিক মিয়ার যে বাড়িটা ছিল, ওনার বাড়ি হচ্ছে খুলনায় ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গার যে গ্রামটা রয়েছে ওই গ্রামে ওনার বাসা। তো নারায়ণগঞ্জের থেকে অনেকটা দূরে কিন্তু ওই জায়গাটা। তখন কিছুদিন অতিবাহিত হওয়ার পর ওই যে রফিকুল মিয়ার কাছে খবর আসে যে রফিকুল মিয়ার জন্য তার বাড়িতে বিয়ে ঠিক করা হয়েছে। তখন তো অত মোবাইল ফোন ছিল না, তবে টেলিফোন ছিল, ওইগুলোর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল যে তার বিয়ে ঠিক করা হয়েছে, 1 সপ্তাহের ভিতরে তাকে যেতে হবে তার বাড়িতে। এই খবরটা শোনার পর রফিকুল একটু হতাশ হলো এবং ভাবলো যে এত তাড়াতাড়ি বিয়ে ঠিক করে ফেললো কাউকে কিছু না বলে। আচ্ছা, যেহেতু যেতে হবে তো আর কিছু করার নেই। তখন রফিকুল মিয়া আজমল শেখ চাচাকে বললেন যে, বন্ধু, তুমি হচ্ছে আমার প্রাণের বন্ধু, তুমি যদি না যাও তাহলে কিন্তু আমি খুব রাগ করব, আর তোমাকে যেতেই হবে, তুমি একজন আমার স্পেশাল একজন গেস্ট। তখন খুব ভালোভাবে বোঝানোর পর কোম্পানিতে কিছু মানুষকে দাওয়াত দিল, তবে দাওয়াতটি তারা গ্রহণ করেনি। দাওয়াত দেওয়ার পর রফিকুল মিয়া তিনি 1 মাসের প্রায় ছুটি নেন। ছুটি নিয়ে তিনি বাড়িতে চলে যান এবং বাড়িতে চলে যাওয়ার পর আজমল শেখ চাচা নিতান্তই একা হয়ে পড়েন। তখন তিনি ওনাকে যে দাওয়াতটা দিয়ে গিয়েছিল 1 সপ্তাহ পর তার বিয়ে, ওখানেও কিন্তু যেতে হবে। এই ভেবে যখন বিয়ের আর 3 দিন বাকি, তখন তিনি ওই ইস্টার্ন হাউজিং কোম্পানিতে তিনি ছুটি নিয়ে নেন। ছুটি নেওয়ার পর তিনি ভাবলেন যে বাড়িতে যাব এবং বাড়িতে যাওয়ার পর ওইখান থেকে কিছু মানে সরঞ্জাম নিব, নিয়ে তারপর বন্ধুর বাসায় যাব বিয়েতে। এই ভেবে আজমল শেখ চাচা ওনার বাড়িতে যান এবং বাড়িতে গিয়ে ওনার প্রয়োজনীয় কাজকর্মগুলো সারেন। কিন্তু আজমল শেখ চাচা কিন্তু তখনও বিয়ে করেননি। তো বিয়ে না করাতে ওনার মা বাবাকে বললেন যে যাবেন এই ফুলতলা উপজেলা বেচেরডাঙ্গার বাড়িতে, খুলনা জেলায়। তখন ওনার বাবা মা বললেন যে আচ্ছা ঠিক আছে যাও, তবে সাবধানে যেও।
এইভাবে আজমল শেখ চাচা সবার কাছ থেকে বিদায় নিয়ে তিনি ট্রেনে করে যাবেন সিদ্ধান্ত নিলেন। তখন কোনো ফোনও নেই, মোবাইল ফোন কারো কাছে নেই বেশি একটা, তবে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ হতো, এইভাবে আর কি চলতো। তো আজমল শেখ চাচা ওনার সাথে একজন ওনার চাচাতো ভাইকে নিয়ে আসলেন, যাকে করে নিয়ে ওনার যে একটা লাগেজ ছিল ওই লাগেজটাকে বোঝাই করে নিয়ে আসার জন্য। তখন ট্রেন স্টেশনে দাঁড়ানোর পর অনেকক্ষণ পর একটা ট্রেন আসলো। তখন প্রায় রাত প্রায় 9টার দিকে তিনি ট্রেনে উঠেন। আর তার কারণ হচ্ছে, রাতের বেলা ওঠার কারণ হচ্ছে তিনি ভাবলেন হয়তো যদি রাতের বেলা উঠি তাহলে সারা রাত ট্রেনে ঘুমিয়ে যাব এবং দিনের বেলা ওইখানে আমি গিয়ে পৌঁছতে পারবো। ওনার এই সিদ্ধান্ত ছিলেন। তখন তিনি ট্রেনে চড়ে বসেন এবং সাথে থাকা যে ছেলেটা ছিল ওটাকে বাড়িতে পাঠিয়ে দেন। একটু পর ট্রেন স্টার্ট দিল। ওই ট্রেন ধরে আজমল শেখ চাচা যাওয়া শুরু করেন ওনার বন্ধুর বাসায়। তখন যেতে যেতে অনেকটা কিন্তু চলে গিয়েছিল। তো খুলনার কাছাকাছি চলে গিয়েছিল। তবে খুলনার আপনারা যারা যারা গিয়ে ঘুরে এসেছেন তারা হয়তো দেখতে পারবেন যে খুলনার আগে একটা জায়গা রয়েছে, ওই জায়গাটার নাম হচ্ছে ঈশ্বরদী জায়গা। তো ওই ঈশ্বরদী জায়গার মধ্যে এমনই একটা ঘটনা ঘটে, যে ঘটনাটি আজমল শেখ চাচার অনেকটা প্রভাবিত করে। তো ওই ঈশ্বরদী জায়গাতে একটি ঘটনা ঘটে যেটা সবার পক্ষেই একটা ক্ষতিকারক দিক হিসেবে দাঁড়িয়ে পড়ে। সেই ঘটনাটি হচ্ছে, যখন ঈশ্বরদী জায়গাটায় ট্রেন চলে যায়, ঈশ্বরদী জায়গাটা পার হবে, তখনই হঠাৎ করে আজমল শেখ চাচা বুঝতে পারেন যে ট্রেনটা কোনো এক কারণে ব্রেক হয়ে গিয়েছে, মানে ট্রেনটা আর চলছে না। তখন আজমল শেখ চাচা ঘুমিয়েছিলেন। ট্রেন চলতে না দেখায় তিনি ঘুম থেকে হুট করে উঠে পড়েন এবং তিনি পাশের সিটে থাকা একজন লোককে জিজ্ঞেস করে বললেন যে, ও ভাই, ট্রেনটা কেন আটকালো বলতে পারবেন? তখন পাশের লোকটা বলল যে, আপনি যেখানে আমিও সেখানেই, ট্রেন কেন আটকালো তা তো আমি বলতে পারলাম না, তবে যেতে হবে, গিয়ে দেখতে হবে ট্রেন কেন আটকালো। তখন ওনার এরকম কড়া কথা শুনে তিনি ভাবলেন যে যাই, গিয়ে নিজের চোখে গিয়ে দেখে আসি কি হয়েছে। তখন যেতে যেতে প্রায় সামনের দিকে মানুষের হইচই পড়ে গিয়েছে এবং অনেক মানুষ ওইখানে ভিড় করেছে। তবে মানুষগুলো ছিল সব ট্রেনের মানুষই। রাত প্রায় 3টার মতো বেজে গিয়েছে, অনেক রাত হয়ে গিয়েছে, প্রচণ্ড রাত, অন্ধকার ফটফটা, মানে চাঁদের আলো ছিল না তখন। ওই রাতের মধ্যে আজমল শেখ চাচা তিনি ট্রেন থেকে নামেন এবং দেখতে পান যে ট্রেনের সামনে ট্রেনের যে ড্রাইভার ছিলেন, হেল্পার, লাইনম্যান এবং আরও কিছু যাত্রী সবাই ওইখানে ট্রেনের সামনে দাঁড়িয়ে আছে এবং সবাই কীরকম কথাবার্তা বলছে। এটা দেখে আজমল শেখ চাচা একটু অবাক হলেন এবং বিস্মিত চোখ নিয়ে তিনি আস্তে আস্তে করে হেঁটে যান ওই ট্রেনটির সামনে। তখন তিনি যেটা গিয়ে দেখতে পারেন যে ওই ট্রেনের সামনে কিছু দুষ্ট লোকেরা, ঈশ্বরদীর কিছু দুষ্ট লোকেরা, তারা কি করলো, ওই যে ট্রেনের সামনে যে রাস্তাটা, ওই রাস্তার মধ্যে কিছু বাঁধ এবং রড দিয়ে কিছু একটা ব্যারিকেড সৃষ্টি করেছে, যেটার কারণে ট্রেনের যে সামনের চাকাগুলো ছিল ওই চাকাগুলো ওই রাস্তা ফেল করেছে এবং পাশে গিয়ে মানে মাটিতে পড়ে গিয়েছে, যার কারণে ট্রেনটা অফ হয়ে গিয়েছে। তখন এটা দেখার পর সবাই অবাক হয়ে ভাবলো যে হয়তো পারে কোনো দুষ্ট লোকের কাজ, ট্রেনকে বিপদে ফেলার জন্য এরকম কাজ করেছে। তখন আর কিছু করার ছিল না। ওইখানে থাকা যে লাইনম্যান ছিল, মেকাররা ছিল, তারা ট্রেনটাকে আবারও ট্রেনের রাস্তার উপর তোলার জন্য কাজ করে যাচ্ছে। তখন আজমল শেখ চাচা জিজ্ঞেস করলেন যে লাইনম্যানকে, বললেন যে, ও ভাই, আপনার ট্রেন ঠিক করতে আর কতক্ষণ সময় লাগবে? তখন লাইনম্যান উঠে বলল যে, ভাইয়া, ট্রেনটা তো অনেকটা বাইরে চলে এসেছে, তো একটা চাকাও ভেঙে গিয়েছে, আমাদের তুলতে তুলতে না হলেও 1-1.5 ঘন্টার সময় তো লাগবেই। তখন আজমল শেখ চাচা একটু পড়লেন মুসিবতে, কারণ এমনিতেই তিনি ভাবছেন যে যদি দেরি হয়ে যায় আর বন্ধু যদি ওইখানে না থাকে তাহলে তো কিভাবে হবে। বন্ধুকে আবার যাওয়ার সময় কিন্তু অ্যাড্রেসটাও দিয়েছিলেন আজমল শেখ চাচাকে, ওই অ্যাড্রেসটা ওনার কাছে আছে। আবার আজমল শেখ চাচা
বলেছিলেন যে বৃহস্পতিবার দিনটিতে তিনি যাবেন, ওই বৃহস্পতিবার দিনে, যাতে করে ওইখানে এসে আজমল শেখ চাচার বন্ধু এখানে দাঁড়ায়। তবে ওই দিন এরকম একটা ঘটনা ঘটে যে ট্রেনটা পড়ে যায় মাটিতে। তারপর আজমল শেখ চাচা চিন্তা করলেন যে সাথে যেহেতু কেউ নেই গল্প করার মতো, এখানের মানুষও কেউ ভালো না, খুলনার মানুষ আসলে খুব খারাপ ছিল ওনার মতে। তবে তিনি ভাবলেন যে একটু সামনে থেকে হেঁটে আসবেন। তখন তিনি আস্তে আস্তে করে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে তিনি অনেকটা দূরে চলে আসেন, মানে ট্রেনের সামনের দিকে যে দূরত্বটা ছিল ওই দূরে চলে আসেন। তখন তিনি দেখতে পান যে একটু সামনে একটা 4 রাস্তার মোড় রয়েছে, যেটা দুইটা মাটির রাস্তা দুই দিক দিয়ে গিয়েছে, এবং আরেকটা ট্রেনের রাস্তা প্রায় লম্বালম্বিভাবে 4টা রাস্তা একসাথে চৌরাস্তা মিল হয়ে গিয়েছে, এরকম একটা অবস্থা। তখন আজমল শেখ চাচা এগিয়ে যান ওই 4 রাস্তার মুখের মধ্যে গিয়ে তিনি ওই রাস্তার মুখে দাঁড়ান। দাঁড়িয়ে তিনি লক্ষ্য করতে পারেন যে ওই পরিবেশটা ছিল খুব সুন্দর। তবে ওইখানে একটা চিন্তার বিষয় ছিল, যেটা একটা ওইখানে যে একটা পুকুর ছিল, ওই পুকুরের উপর কীরকম একটা গাছ ছিল, যেটা অনেকটা বট গাছের মতো দেখতে ছিল, অনেক মোটা পাতাগুলো ছিল বট গাছের পাতার মতো, মোটা মোটা পাতা। তবে আরেকটা অবাক করা বিষয় ছিল যে ওই গাছের মধ্যেই কিন্তু বড় বড় রকমের কাঁঠালের মতো কিছু একটা ফল অতিরিক্তভাবে অপরিমাণ মানে ওইখানে ঝুলে আছে। এটা তিনি দেখতে পেরে একটু অবাক হন হালকা হালকা আলোতে। তবে চাঁদের আলো ছিল না, হালকা যে অন্ধকারের যে আবছা আলোতে তিনি ওইটা দেখতে পারছিলেন যে গাছের মধ্যে কাঁঠালের মতো কিছু অংশবিশেষ ঝুলে আছে। এটা দেখে তিনি পিছনে তাকান যে কেউ কি আছে নাকি, কিন্তু কেউ নেই। তখন আজমল শেখ চাচা ওইখানে বসে পড়েন। বসে বসে তিনি ভাবছেন যে এখানে এই গাছটা তো আমি আগে কোনো দিন আমাদের বাড়ির দিকে দেখিনি, তবে এটা কিসের গাছ হতে পারে। পাশে কাউকে পাচ্ছিও না যে জিজ্ঞেস করবো যে এটা কিসের গাছ। তখন আজমল শেখ চাচা ওইখানে বসেন ট্রেনের রাস্তার উপর, বসে বসে তিনি ভাবছিলেন। তখন আজমল শেখ চাচা হঠাৎ করে লক্ষ্য করতে পারেন যে ওনার পুরো মাথাটা চক্কর দিয়ে উঠল, যেমন আজমল শেখ চাচাকে কেউ চারদিক থেকে ডাকছে, এ বলছে যে আজমল, আজমল, এদিকে আয়, এদিকে আয়, এরকম ডাক। এই ডাক শোনার পর আজমল শেখ চাচা একটু অবাক হয়ে ভাবেন যে আমাকে এখানে আবার কে চিনে, আমার নাম কত স্পষ্টভাবে ধরে ডাকছে। তবে ডাকগুলো ছিল খুব ভয়ানক ডাক। ওই ডাকগুলোকে শোনার পর আজমল শেখ চাচা উঠে বসেন। উঠে তিনি ভাবছেন যে কে হতে পারে, চারদিকে তাকাচ্ছেন, তবে কেউ নেই ওইখানে। তখন তিনি যেটা আরও লক্ষ্য করতে পারেন যে তিনি আবারও শুনতে পান যে চারদিক থেকে এখন আরও প্রচণ্ড জোরে আজমল শেখ চাচাকে ডাকছেন। ডাক শোনার পর আজমল শেখ চাচা একটু ভয় পান এবং তিনি ভয় পেয়ে ভাবলেন যে এখানে কোনো খারাপ কিছু হতে চলেছে। কিন্তু ঠিক তখনই আজমল শেখ চাচার মাথা ঘুরতে শুরু করে। তিনি মাথা ঘুরতে ঘুরতে ওইখানে পড়ে যান। উনি পড়ে যাওয়ার পর তিনি ওনার নিজের শরীরকে কন্ট্রোল করেন এবং তিনি আবার উঠে দাঁড়ান এবং ভাবলেন যে তাড়াতাড়ি আমাকে ট্রেনের কাছে যেতে হবে, মানুষের কাছে। তখন মানুষগুলোকে এতটা দূরে ছিল যে জুড়ে যদি চিৎকার দিয়েও বলা হয়েছে আমাকে বাঁচাও এসে, তাহলে তারা শুনবে না। এই ভেবে তিনি উঠে পড়েন এবং তিনি হাঁটতে শুরু করেন। কিন্তু হাঁটছেন, তবে ওনার মাথা কিন্তু ঠিক নেই। মাথা একবার এদিকে হেলে যাচ্ছে, আরেকবার এদিকে হেলে যাচ্ছে। ওনার মাথার ভিতরে যেমন কেউ এসে ঢুকে পড়েছে, এরকম একটা অবস্থা। তখন আজমল শেখ চাচা এই ডাকটা প্রায় 10-15 সেকেন্ডের মতো শুনতে পান না। তখন তিনি ভাবলেন যে দেখি তো একবার পিছনে ফিরে। তখন তিনি পিছনে ফিরে যেটা দেখতে পারলেন, সেটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি যখনই পিছনে ফিরেন তখনই দেখতে পান যে ওনার পিছনে প্রায় একদল মানুষ, তবে মানুষ বলা যাবে না, এগুলো ছিল একদল অবয়ব। যে অবয়বগুলোর মুখ দেখা যাচ্ছিল না, তবে কালো কাপড় পরিহিত। দেখে মনে হচ্ছিল যে তাদের পুরো শরীরের মধ্যে কোনো হাত নেই, কোনো পা নেই, এবং ওদের যে শরীরের যে একটা ভাঁজ আছে ওই ভাঁজটাও কিন্তু নেই।
এরকম মনে হচ্ছিল। তখন তিনি এটা দেখতে পেরে উনি জোরে জোরে দৌড় দেন এবং পিছনে তাকাতে থাকেন। ঠিক তখনই আজমল শেখ চাচা দৌড়াতে দৌড়াতে তিনি হুচটকে ট্রেনের রাস্তার মধ্যে পড়ে যান এবং পড়ে যাওয়ার পর তিনি ওনার হাতের কনিতে, হাঁটুতে অনেকটা ব্যথা পান, যার কারণে ওনার যে চামড়াটা ছিল ওইটা উঠে গিয়েছিল এবং ওনার চিৎকার চেঁচামেচি কিন্তু তখন ছিল বিরল একটা চিৎকার। ওই চিৎকার শোনার পর ট্রেনের সামনে যে মানুষগুলো ছিল ওই মানুষগুলো ভাবলেন যে হয়তো এখানে কেউ বিপদে পড়েছে বা কোনো সমস্যা হয়তো হয়েছে। এটা ভেবে ওই ট্রেনের যে মানুষগুলো ছিল সামনে, ওই মানুষগুলো ওইখানে দৌড়ে চলে আসে। আর এদিকে বেচারা আজমল চাচা ওইখানে পড়ে আছেন। তিনি মনের ভিতরে প্রচণ্ড ভয় নিয়ে তিনি ওইখানে পড়ে আছেন, ভাবছেন যে ওনার আজকে হয়তো আর বাড়িতে ফেরা হবে না, উনি হয়তো আজকে মারা যাবে, এটা ভেবে তিনি ওইখানে পড়ে আছেন। ঠিক তখনই ওনার উপর থেকে কেউ একজন এসে ডাকছেন যে, ও ভাই, তুমি এখানে পড়ে গেছো কেন? এই কথা শোনার সঙ্গে সঙ্গে আজমল শেখ চাচা লাফ দিয়ে উঠে ওই উল্টা দিকে দৌড়াতে শুরু করে, যেই দিকগুলোতে কোনো ওই যে অবয়বগুলো আসছিল। তখন ওই মানুষগুলো ওনাকে ডাকছেন জোরে জোরে, আরে ভাই, যাচ্ছ কোথায়, এদিকে আসো। তখন আজমল শেখ চাচা পিছন দিক দিয়ে ফিরে দেখেন যে এখানে মানুষ, তবে ওই দিকতে মানে যেদিকে তিনি যাচ্ছিলেন ওই দিকে ছিল পিশাচের দলগুলো, অবয়বগুলো। তখন আজমল শেখ চাচা ওই মানুষগুলোর কাছে দৌড় দিয়ে চলে আসেন এবং এসে বলেন যে, ভাই ভাই, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আজমল শেখ চাচার এই আকুতি দেখার পর মানুষজন জিজ্ঞেস করলেন যে, ভাইয়া, আপনার কি হয়েছে, আপনার বাসা কোথায়? তখন আজমল শেখ চাচা বললেন যে, আমি আপনাদের মতো এই ট্রেনের যাত্রী, তবে এখানে আসার পর দেখতে পেলাম যে কিছু কালো কাপড় পরিহিত মানুষ আমাকে তাড়া করছে, আমাকে প্লিজ বাঁচাও। তখন আজমল শেখ চাচাকে বললেন যে, দেখো, এই জায়গাটা আমরা চিনি না কেউই, তবে আমরা সবাই এই ট্রেনের যাত্রী, চলো ট্রেনে চলে যাই, যেটা করলে ভালো হবে। আজমল শেখ চাচাকে তখন বুঝিয়ে বাজিয়ে মানুষ ট্রেনে নিয়ে আসেন এবং ইতিমধ্যেই কিছুক্ষণ বসে থাকার পর ওই ট্রেনটা ঠিক হয়ে যায়। তখন ওই ট্রেনটা আবার ছেড়ে দেয়। তো ইতিমধ্যেই কিন্তু সকাল হয়ে যায়, সকাল প্রায় 11টা বেজে গিয়েছে। এর মধ্যেই আজমল শেখ চাচার যে বন্ধুটা ছিল, যার বিয়ে হচ্ছিল, নাম রফিকুল মিয়া, ওই রফিকুল মিয়া তিনি ট্রেন স্টেশনে এসে দাঁড়ায়, অনেকক্ষণ দাঁড়ায়। ওনার সাথে একজন ছেলে ছিল, ওই ছেলেটাকে নিয়ে দাঁড়ানোর পর এক পর্যায়ে যখন দেখতে পারেন যে ওনার বন্ধু আজমল শেখ এখনও আসছেন না, এটা ভেবে তিনি ভাবলেন যে কি হলো, আজমল শেখ এখনও আসছে না, কারণ কি, ওর তো আজকে আসার কথা। আর তখন তো আগেই বলে রেখেছিলাম যে ওই সময় ফোন ছিল না, মোবাইল ফোন, যার কারণে তিনি ফোন দিয়েও জানতে পারছিলেন না যে আজমল শেখ কোথায় আছেন। তো ওনাকে আসতে না দেখে রফিকুল মিয়া ভাবলেন যে হয়তো সে আসবে না, আর নয়তো মনে হয় তার কোনো সমস্যা হয়েছে, এর জন্য হয়তো আসবে না। তো যাই হোক, ওনার সাথে যে ছেলেটা ছিল ওই ছেলেটা ছিল নাছোড়বান্দা। সে বলতে লাগে যে, ভাই চলো, বিয়ে বাড়িতে অনেক কাজ আছে, কাজগুলো করতে হবে, তো এখানে এসে দাঁড়িয়ে সময় নষ্ট করলে তো আমাদেরই ক্ষতি হবে। তখন ওই ছেলেটার কথা শুনে ওই রফিকুল মিয়া যা করলেন, তিনি ওই যে লাইনম্যান ছিলেন ওই লাইনম্যানের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে, ও ভাই, এখানে যে একটা ট্রেন আসার কথা আজকে, ওই ট্রেনটা কি আসেনি? ওই যে নারায়ণগঞ্জ থেকে আসার কথা ছিল ট্রেনটা। তখন ওইখানে লাইনম্যানটা বলে দিল যে, ওহো ভাইয়া, আজকে তো নারায়ণগঞ্জের ওই ট্রেনটা একটু বিপদে পড়েছিল। ওই ট্রেনের রাস্তার সামনে কোনো দুষ্ট লোক বাদ দিয়েছিল, যার কারণে ট্রেনটা পড়ে গিয়েছিল সাইডে, এই কারণেই অনেকটা দেরি হয়েছে। আর ট্রেন আসবে হয়তো, তবে আজকে অনেকটা দেরি হবে, প্রায় সন্ধ্যার পর হয়তো আসবে। তখন রফিকুল মিয়া এই কথা শুনে একটু অবাক হন এবং জিজ্ঞেস করলেন যে, ট্রেনে কি কারো কোনো ক্ষতি হয়েছে, কোনো সমস্যা? তখন লাইনম্যানটা বলল যে, না না, ট্রেনে মানুষের কোনো সমস্যা হয়নি, তবে ট্রেনের একটু সমস্যা হয়েছে। যাই হোক, ট্রেন এখন আবার ছেড়ে দিয়েছে, আমি ফোন থেকে জানতে পারলাম, ল্যান্ড ফোন থেকে। তখন ওই রফিকুল মিয়া ভাবলেন যে হয়তো তার অনেকটা দেরি হবে। যাই হোক, আমি বাড়িতে যাই এবং বিয়েবাড়ির কাজ আছে অনেক, ওই কাজগুলোকে সম্পন্ন করি। আর ইতিমধ্যেই রফিকুল মিয়া লাইনম্যানকে বললেন যে, আচ্ছা ভাই, যদি এখানে আজমল শেখ নামের কোনো লোক এসে যদি রফিকুল মিয়া নামক কাউকে
খোঁজ করে তাহলে বলবেন যে ওনাকে যে ঠিকানা দেওয়া হয়েছিল সেই ঠিকানাতে চলে যাওয়ার জন্য। আর আমি যে এসেছিলাম এটা এটা ওনাকে বলবেন যে রফিকুল মিয়া এসেছিল। তখন লাইনম্যান বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনি যান, যদি আমি পাই তাহলে ওনাকে বলে দেব। এই বলে রফিকুল মিয়া তিনি বাড়িতে চলে গেলেন। এবং এদিকে বেচারা আজমল শেখ চাচা প্রায় এশারের আজান পড়ে গিয়েছিল তখন। ওই এশারের আজানের সময় তিনি ওই স্টেশনে আসেন। তো ওই ঈশ্বরদী জায়গাটা পার হয়ে খুলনার যে ফুলতলা উপজেলার বেজারডাঙ্গার যে এলাকাটা রয়েছে, ওই বেজারডাঙ্গা এলাকার আগে যে ফুলতলা রেল স্টেশন রয়েছে ওইখানে তিনি এসে নামেন। এবং নামার পর তিনি খুব টায়ার্ড ছিলেন। তিনি তখন ওইখানে যে একটা গড়ি ছিল ওই গড়িতে তাকে দেখতে পারেন যে প্রায় 9:30 বেজে গিয়েছে। এত রাত দেখে তিনি একটু অবাক হন এবং ওইখানে লাইনম্যান আছে একটা, ওই লাইনম্যানের কাছে যান, গিয়ে বললেন যে আচ্ছা ভাইয়া, এখানে আমার একজন বন্ধু আসার কথা ছিল, সে কি এসেছে? তখন লাইনম্যানটা বলল যে কোন বন্ধু, নাম কি? তখন বললেন যে এই নাম হচ্ছে রফিকুল মিয়া, তার অ্যাড্রেসটা হচ্ছে এইটা, বেজেরডাঙ্গা বাড়ির, এই বেজেরডাঙ্গা গ্রামের পাশে তার বাড়ি। তখন লাইনম্যানটা বললেন যে হ্যাঁ হ্যাঁ, ওই রফিকুল মিয়া নামক একজন লোক তো আসছিল, তবে উনি চলে গিয়েছেন, প্রায় দুপুরে 3টার দিকে আসছিলেন তিনি। আমি যখন বললাম যে ট্রেনটা পড়ে গিয়েছিল তখন তিনি আবার চলে গেলেন। তিনি বললেন যে অ্যাড্রেস অনুযায়ী আপনি চলে যাওয়ার জন্য। তখন আজমল শেখ চাচা ভাবলেন যে হ্যাঁ, এখন তো কি করা যায়, আমি তো ওইখানে ভাই কিছু চিনি না, তবে কি করে যাব। তখন রাত প্রায় 9টা হওয়াতে ওই লাইনম্যানটা বললেন যে দেখো ভাই, আপনার যে অ্যাড্রেস ওইটা কিন্তু বেজারডাঙ্গার যে এলাকাটা, ওই বেজারডাঙ্গার গ্রামটা অনেকটা ভিতরে। তো এখন আপনি কোনো গাড়ি ঘোড়া পাবেন না, ভ্যান গাড়ি চলে, তো দিনের বেলায় ভ্যান গাড়ি চলে, এখন কোনো ভ্যান গাড়ি আপনি পাবেন না। তো আপনাকে একটা ভালো পরামর্শ দিই যে আপনি এখানে থেকে যান। আর যদি আপনি এখন যাওয়া শুরু করেন তাহলে আপনার না হলেও 3-4 ঘন্টা নিয়ে টান পড়বে। তখন লাইনম্যানের কথা শুনে আজমল শেখ চাচা ওইখানে বসে বসে ভাবছেন যে কি করা যায়। আর আজমল শেখ চাচা তখন এই আশপাশে ছিল অনেকটা মানুষের দল ছিল, আশপাশ দিয়ে বাদাম বিক্রি করছিল কিছু ছেলেরা। ওইখান থেকে তিনি কিছু টাকার বাদাম কিনেন এবং বসে বসে বাদাম চিবাতে থাকেন আর ভাবছেন যে কি করবেন। তখন তিনি হঠাৎ করে কি একটা ভূত উঠে মাথার মধ্যে। তিনি ভাবলেন যে তিনি ওনার বন্ধুর বাড়িতে চলে যাবেন, এখানে ওনারা থাকতে ভালো লাগছে না। তখন ওই লাইনম্যানকে বললেন যে আচ্ছা ভাই, আমি যদি এখান থেকে এখন যাওয়া শুরু করি তাহলে ওই ঠিকানাতে আমি কোন পথ দিয়ে যেতে হবে? তখন ওই লাইনম্যানটা বললেন যে ভাইয়া, এই রাস্তাটা এমনিতেই ভালো না, আপনি এখানে থাকুন, আপনি কালকে সকালে বের হন এখান থেকে, কেমন? আর সকালবেলা এখানে অনেক ভ্যান গাড়িওয়ালারা আসবে, তো ওই ভ্যান গাড়িওয়ালাদের সাথে আপনি যেতে পারবেন। কিন্তু না, আজমল শেখ চাচার মাথা তখন নষ্ট হয়ে যাচ্ছিল। তিনি ক্ষণে ভাবছিলেন কখন ওনার বন্ধুর বাড়িতে যাবেন। আর এমনিতেই আজমল শেখ চাচার কনিতে হাঁটুতে একটু ব্যথা পেয়েছেন, যেটা অনেক অনেক জ্বলাপোড়া করছে। তো আজমল শেখ চাচার আকুতি দেখার পর ওই লাইনম্যানটা বললেন যে আচ্ছা, আপনি যেহেতু যাবেনই তাহলে ওই ঠিকানাটা, ওই রাস্তার সোজা যাবেন। তারপর আপনি দুই রাস্তার একটা মোড় দেখতে পারবেন, যে আরেকটা রাস্তা, মানে 3 রাস্তায় মোটামুটি, একটা রাস্তা বামে গেছে আর একটা রাস্তা ডানে। তো আপনি বামে দিয়ে চলবেন এবং ওইখানে বামে দিয়ে চলার পর আপনি ওইখানে যদি কিছু লোক পান তাহলে জিজ্ঞেস করবেন যে কোন দিকে যাওয়ার জন্য, তখন তারা বলে দিবে। তো এই ভেবে আজমল শেখ চাচা ওনার হাতে থাকা লাগেজটা নিয়ে তিনি বের হয়ে পড়েন যাওয়ার জন্য। তো তিনি পিছন দিক দিয়ে গড়িটার দিকে আবারও একবার লক্ষ্য করে তাকালেন, তখন দেখতে পারেন যে প্রায় 12টা বাজার কাছাকাছি। তখন আজমল শেখ চাচার ভিতরে একটা ভয় ঢুকলো, কিন্তু না, আজমল শেখ চাচা ওইখান থেকে তিনি যাবেনই। আজমল শেখ চাচা হাঁটা শুরু করেন। হাঁটতে হাঁটতে যখন তিনি অনেকটা পথ অতিক্রম করেন, ওই ওই যে লাইনম্যানের কথা অনুযায়ী তিনি যখন ওই 3 রাস্তার মোড়ে চলে আসেন,
ওই ৩ রাস্তার মোড়ে আসার পর যেভাবে বলছিলেন যে হাতের বাম দিকে যাওয়ার জন্য, তিনি হাতের বাম দিকে ঢুকে পড়েন। কিন্তু তিনি ওইখানে আরও একটা বিষয় লক্ষ্য করতে পারেন যে এই যে রাস্তাটা ছিল, এটা ছিল খুব ভয়ানক একটা রাস্তা। মাটির রাস্তা ছিল, চিকন, তবে আশপাশ ছিল খুব ঝোপঝাড়, নীরবতা আর কীরকম অদ্ভুত রকমের শব্দ, যেটা আজমল শেখ চাচা আগে কোনো দিন শুনতে পাননি নিজ কানে। তো যাই হোক, আজমল শেখ চাচা এগোতে থাকেন, এগোতে এগোতে যখন একটা পর্যায়ে চলে যান, তখন তিনি ভাবেন যে হায় হায়, এখন আমি আর কোন দিকে যাব। কেননা সামনে ছিল আরও 2টা রাস্তা, একটা গিয়েছে সোজা আর একটা গিয়েছে ডানে। তো ওইখানে তিনি একটু দাঁড়ান, দাঁড়িয়ে তিনি খুঁজতেছেন কোনো মানুষটাকে তিনি পান নাকি। তখন তিনি দেখতে পান যে ছায়ার মতো কিছু একটা দেখা যাচ্ছে। ওইখানে একটা ছোট বিলের মতো ছিল, ক্ষেত ছিল, ওই ক্ষেতের মধ্যে প্রায় মাছ ছিল। ওইখানে একজন মানুষ মাছ মারছে এটা মনে হচ্ছে। তিনি ওই লোকটাকে দেখতে পারেন, দেখতে পেরে জিজ্ঞেস করেন যে ও ভাই, ও ভাই, হ্যাঁ হ্যাঁ আপনাকে আমি ডাকছি। তখন ওইখানে থাকা লোকটা বলে উঠলো যে কে ভাই আপনি, এত রাত করে এখানে কি করেন? তখন আজমল শেখ চাচা বললেন যে আরে ভাই, আমি আমি হচ্ছে একজন মেহমান। ওই যে রফিক মিয়ার বাড়িতে আমার আজকে দাওয়াত রয়েছে। আমি এসেছি অনেক দূর থেকে, আসতে আসতে প্রায় 1 দিন লেগে গিয়েছে। আমি একটু বিপদে আছি, আপনি আমাকে একটু দেখিয়ে দিবেন যে রফিক মিয়ার বাড়ি কোন দিকে? তখন ওইখানে থাকা ছায়ার মতো মানুষটি বলল যে ও আচ্ছা, রফিক মিয়ার বাড়ি যাবেন, আজকে তো ওর বিয়ে। তখন আজমল শেখ চাচা বললেন যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আজকে তো ওর বিয়ে, এর জন্যই তো আমি আজকে দাওয়াত খেতে আসলাম। তখন ওই ছায়ামূর্তি মানুষটা বলে উঠল যে হ্যাঁ হ্যাঁ আপনি এই রাস্তা দিয়ে সোজা চলে যান, আর ওই যে ডানের রাস্তাটা ওইটাতে আপনার যেতে হবে না, আপনি সোজা যান, সোজা। তখন ওই লোকটার একটা হিমশিম কথা শুনে আজমল শেখ চাচা বললেন যে লোকটা হয়তো অসম্ভব ভালো। তখন তিনি ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করেন, আর তিনি দেখতে পান যে পিছনের যে লোকটা, ওই লোকটাকে আর দেখা যাচ্ছিল না। আজমল শেখ চাচা তিনি ভাবেন হয়তো মাছ মারছে, তো তো কোনো ঝোপঝাড়ে হয়তো গিয়ে চলে গিয়েছে। আজমল শেখ চাচা তিনি হাঁটতে থাকেন, শরীরের প্রচণ্ড ব্যথা, এই নিয়ে তিনি হাঁটতে থাকেন। হাঁটতে হাঁটতে যখন তিনি আরও একটা কিনারায় চলে যান, ওইখানে তিনি আরেকজন লোককে দেখতে পান। তবে এই রাস্তাটা ছিল প্রায় একদম সোজা। ওইখানে ওই লোকটাকে দেখতে পেরে তিনি ওই লোকটাকেও জিজ্ঞেস করলেন যে ভাই, তো ওই লোকটাও কিন্তু ওইখানে মাছ মারছিল। ডেকে বললেন যে ও ভাই, ও ভাই, আপনি আমার দিকে তাকান। তখন ওই লোকটা আজমল শেখ চাচার দিকে তাকালেন, তাকিয়ে বললেন যে হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, কে আপনি, কি বলছেন? তখন আজমল শেখ চাচা বললেন যে আমি বেজেরডাঙ্গার গ্রামে যাব, রফিকুল মিয়ার বিয়ে হচ্ছে, আমি ওর বন্ধু। তো আমি ওর বাড়িটা চিনি না, আপনি কি একটু বলে দিবেন যে ওর বাড়িটা কোন দিকে গিয়েছে? তখন ওই লোকটাও কিন্তু দূর থেকে বলে দিল যে হ্যাঁ আপনি সোজা যান, সোজা, একবারে সোজা সোজা যাবেন, এবং সামনে যদি কোনো মানুষ আপনাকে বলে যে এদিকে না ওদিকে, আপনি তাদের কথা শুনবেন না, সামনে খারাপ মানুষ আছে। তো এই কথা শুনে আজমল শেখ চাচা একটু অবাক হলেন এবং তিনি হাঁটতে থাকেন, হাঁটছেন আর ভাবছেন যে কী ব্যাপার, আমাদের নারায়ণগঞ্জে তো মানুষ এত রাত্রিবেলা আশপাশে বের হয় না, তবে এখানে দেখা যায় কেউ কেউ এত রাতে মাছ মারে, আবার কেউ কেউ মানুষ পাহারার জন্য বের হয় বাড়ি থেকে। তো এটা তিনি একটা ভালো জিনিস ভেবে তিনি ছেড়ে দেন। তো হাঁটতে থাকেন, হাঁটতে 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 যখন আরও একটা পর্যায়ে চলে আসেন, আরও একজন মানুষকে দেখতে পান এবং ওই মানুষটাও ওনাকে সেম কথা বলে সোজা যেতে বলেন। উনি হাঁটতে হাঁটতে যখন আরও অতিক্রম করেন পথ, তখন তিনি যতই হাঁটছেন ততই ওনার ভয় লাগছে, মনের ভিতর অনেকটা ভয় লাগছে। আর রাস্তাটা ছিল খুব চিকন, আশপাশ ছিল ঝোপঝাড়, পুরো রাস্তাটাই ছিল একবারে ফ্যাকাশে, ভয়ানক একটা রাস্তা। তখন আজমল শেখ চাচা লক্ষ্য করতে পারেন যে এই যে রাস্তাটা তিনি অতিক্রম করে এসেছেন, এখানে কোনো একটা বাড়িঘর নেই, তবে ওই সামনে একটা ছোট্ট কুঁড়ে ঘরের মতো দেখা যাচ্ছে। ওই কুঁড়ে ঘরটা দেখতে পেরে আজমল শেখ চাচা একটু ভাবেন এবং ভাবলেন যে তিনি ওই ঘরটা থেকে
এই পানি পান করে তারপর আবার হাঁটা শুরু করবেন, যেহেতু ওনার অনেকটা ক্লান্ত লেগে পড়েছে। হাঁটতে হাঁটতে ওই কুঁড়েঘরের নিকট যখন আজমল শেখ চাচা চলে আসেন, ওই আজমল শেখ চাচা কুঁড়েঘরের লোকটাকে ডাক শুরু করে দেন। তিনি প্রথমত ওই কুঁড়েঘরের সামনে গিয়ে দাঁড়ান। দাঁড়িয়ে তিনি প্রথমে সালাম দেন, আসসালামু আলাইকুম, ঘরে কি কেউ আছেন? আমি একটু বিপদে পড়েছি, আমার খুব পানির পিপাসা লেগেছে, একটু পানি দিবেন আমাকে? আজমল শেখ চাচার কথা শুনে ঘর থেকে বৃদ্ধ বয়সের কোনো একজন লোক উত্তরে বললেন যে, হ্যাঁ আমি আছি, কে আপনি? তখন আজমল শেখ চাচা বললেন যে, আগে আমি আজমল বলছিলাম, আমি এসেছি অনেক দূর থেকে, নারায়ণগঞ্জ থেকে। আমি এখানে একটা বেজের ডাঙ্গার এলাকায় এসেছি, তো আপনি কি আমাকে একটু হেল্প করবেন? আমার খুব পানি পিপাসা পেয়েছে, অনেকটা পথ হেঁটে এসেছি, একটু পানি দিবেন? তখন ওই বৃদ্ধ লোকটা আস্তে আস্তে করে কটকট শব্দ করে দরজাটা খুললেন। দরজাটা ছিল বেশ পুরনো। তিনি দরজা খোলার পর দেখতে পান যে একজন বৃদ্ধ লোক। তিনি তখন সালাম দিয়ে বললেন যে, আঙ্কেল আমি ঘরে ঢুকবো না, ঠিক আছে, তবে আমাকে একটু পানি দেন। তখন ওই বৃদ্ধটি ওই চাচাকে দেখার পর তিনি বললেন যে, এই ছেলে তুমি কোথায় যাচ্ছ? তখন আজমল শেখ চাচা বললেন যে, আগে আঙ্কেল আমি ওইখানে আমার একজন বন্ধুর বিয়ে, অনেক দূর থেকে এসেছি, নারায়ণগঞ্জ থেকে, তো আমি যাব হচ্ছে বেজের ডাঙ্গার এলাকাটিতে, তো আপনি কি বলতে পারবেন ওই এলাকাটা কোন দিকে? তখন অবাক করা বিষয় ছিল যে ওই যে বৃদ্ধ লোকটা, ওই লোকটা আজমল শেখ চাচাকে তিনি হাতে ধরে ঘরের ভিতর ঢুকিয়ে দেন, এবং ঘরের ভিতরে আসার পর আজমল শেখ চাচা দেখতে পারেন যে এই ঘরের ভিতরে একটা বিছনা নেই, একটা খাট নেই, একটা বসার জন্য একটা পিঁড়ি নেই। তবে ওই লোকটা যে ঘুমায় ওইখানে একটা পাটি বিছানো ছিল, এবং ঘরে কোনো খাবার ছিল যে এটা মনে করা যায় না। তো মানে তার মানে হচ্ছে কোনো হাঁড়ি পাতিলও কিন্তু এখানে ছিল না। তখন ওই বৃদ্ধ লোকটা পাশের যে একটা ছোট ঘরের মতো ছিল ওই ঘরে তিনি প্রবেশ করেন, আর আজমল শেখ চাচাকে ওইখানে বসিয়ে রাখেন। তখন ওই বৃদ্ধাটা এক গ্লাস পানি হাতে করে নিয়ে আসে। আসার পর আজমল শেখ চাচার দিকে তুলে ধরলেন। আজমল শেখ চাচা প্রচণ্ড পিপাসা নিয়ে তিনি হপ কপ করে তিনি পানিটা পান করে নিলেন। পান করার পর বৃদ্ধাকে ধন্যবাদ জানালেন, এবং বৃদ্ধা বললেন যে, এই ছেলে তুমি আজকে যেতে পারবে না, তুমি এখানে রাতটা কাটিয়ে যাও। তখন চাচা বললেন যে, কি বলেন আপনি? আমি তো স্টেশন থেকে আমি হেঁটে চলে এসেছি, তার কারণ হচ্ছে আমার বন্ধুর বাড়িতে যেতে হবে, তার বিয়ে কালকে, আমাকে যে করে যেতে হবে। তখন আজমল শেখ চাচার কথাবার্তা শোনার পর ওই বৃদ্ধাটা বললেন যে, রেগে বললেন যে, এই ছেলে ভালো যদি চাও তাহলে তুমি এখান থেকে যেতে পারবে না, বুঝেছো? বৃদ্ধার কথা শুনে আজমল শেখ চাচা একটু অবাক হলেন এবং জিজ্ঞেস করলেন যে, আপনার পরিচয় কি, আমাকে একটু বলবেন? বৃদ্ধা বললেন যে, আমার পরিচয় তুমি না জানলেও তোমার ভালো হবে, তোমাকে যেটা বলছি তুমি সেটা করো। আজকে আমার ঘরে তুমি রাত কাটাও, তারপর তুমি সকালবেলা এখান থেকে রওনা দিও। যেটা করছি তোমার ভালোর জন্যই করছি, আর বেশি কোনো প্রশ্ন আমাকে জিজ্ঞেস করতে যেও না। বৃদ্ধা লোকের এই ছটফট করে কথাগুলো ওনার একটু খটকা লাগলো। তখন তিনি ভাবলেন যে কোনো ভুল জায়গাতে এসে পড়ে গেলাম না। তখন তিনি মনে মনে খুব ভয় পেতে লাগেন, এবং ওই বৃদ্ধাটি ওনাকে একটা পাটি বিছিয়ে দেন, বললেন যে, এখানে তুমি ঘুমাও, এবং আমি পাশের যে ছোট খোরাকটা আছে, খোরাকের ঘর, ওই ঘরে আমি ঘুমাবো। তখন আজমল শেখ চাচা ওইখানে শুয়ে পড়েন। তবে আজমল শেখ চাচার চোখে ঘুম নেই। রাত প্রায় 3টা বেজে গিয়েছে। আজমল শেখ চাচা আছে আরও একটা মহা দুশ্চিন্তায়। ওনার বন্ধুর বিয়ে বাড়িতে উনি যেতে পারলেন না এখনও, আর ওই বন্ধুটাও ওনার মানে উনি পাচ্ছিলেন না তখন, আর পাবেনই বা কী করে? ওই বন্ধু তো ওইখানে ওয়েট করার পর সে চলে গিয়েছিল, কোনো ফোন না থাকার কারণে জানতেও পারলো না যে বন্ধু কোথায় আছে। তখন আজমল শেখ চাচা দুশ্চিন্তা করতে করতে হঠাৎই ওনার চোখে ঘুম চলে আসে। তিনি ঘুমিয়ে পড়েন। তো ঘুমানোর এক পর্যায়ে উনি শুনতে পান যে বাইরে কিছু কুত্তার ঘেউ ঘেউ শব্দ হচ্ছে,
এই শব্দ শোনার পর আজমল শেখ চাচা দচমচিয়ে তিনি উঠে পড়েন ঘুম থেকে। উঠে তিনি জানলাটা খোলেন। জানলা খোলার পর দেখতে পান যে এই ঘরের দিকে প্রায় 10-12টা কুকুর। কুকুরগুলো ছিল, স্বাস্থ্যে ছিল খুব মোটা, উচ্চতা ছিল অনেক লম্বা এবং তাদের চোখগুলো ছিল ঝিলমিল ঝিলমিল আকৃতির। ওই 10-12টা কুকুর ওই কুঁড়েঘরের দিকে এগিয়ে আসছে। এটা দেখে আজমল শেখ চাচা একটু অবাক হন। তিনি ওই বৃদ্ধাকে ডাক দিবেন বলে তিনি এগোবেন, কিন্তু না, ওই বৃদ্ধাকে ডাক দেওয়ার আগেই তিনি দেখতে পান যে ওই কুঁড়েঘরের ভিতর থেকে একটা কুকুর বের হয়ে গিয়েছে। যে কুকুরটা তাদের তুলনায় সেম ছিল এবং ওই কুকুরটা কী করলো, 10-12টা কুকুরের সঙ্গে একা ফাইট করা শুরু করলো। 10-12টা কুকুর যখন ওই কুকুরটাকে একবারে মারামারি শুরু, মানে এক পর্যায়ে অনেক মারামারি চলে ওই কুকুরগুলোর মধ্যে, তখন এক পর্যায়ে তিনি দেখতে পারেন যে ওই যে একটা কুকুর ছিল, ওই একটা কুকুরের এতটাই পাওয়ার ছিল যে ওই 10-12টা কুকুরকে সে মেরে একাই তাড়িয়ে দিয়েছিল। তো একাই তাড়িয়ে দেওয়ার পর ওই কুকুরটা ওইখানে বসে পড়ে। কুকুরের পা দিয়ে রক্ত ঝরছে, আহত হয়েছিল, তবে ওই কুকুরগুলো চলে গিয়েছে। এটা দেখার পর আজমল শেখ চাচা, ওনার সারা শরীর ঘেমে ঘাম ঝরছে। উনি ভাবেন যে এটা কি করে সম্ভব হতে পারে, একটা কুকুর 10-12টা কুকুরকে তাড়িয়ে দিল, এটা কি আদৌ পসিবল? তিনি ভাবেন এবং পাশের ঘরের বৃদ্ধাকে ডাক দিবেন। তবে পাশের ঘরে ওইখানে একটা ব্যারিকেড ছিল, যে যার কারণে ওই ঘরে প্রবেশ করা যাচ্ছিল না। আর রাত করে ওই বৃদ্ধাকে ডাক দিবেন না বলে তিনি ভাবেন। তার কারণ হচ্ছে বৃদ্ধাকে তিনি এমনিতেই রাত 3টার দিকে ঘুম ভাঙিয়ে ইনি আশ্রয় নিয়েছেন। এখন যদি বৃদ্ধাকে ডাক দেন তবে বৃদ্ধা খুব কষ্ট পেতে পারে। এই ভেবে তিনি ওই বৃদ্ধাকে আর ডাক দেন না, উনি আবারও ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে ওঠার পর যেটা দেখেন তিনি, সেটা দেখার জন্য তিনি আবারও প্রস্তুত ছিলেন না। আজমল শেখ চাচা উনি যখন ঘুমিয়েছিলেন, ঘুমাতে ঘুমাতে যখন প্রায় ফজরের আজান পড়ে, প্রায় 5:30 কি 6টার দিকে, তখনই তিনি ওনার ঘুমটা ভাঙে। ঘুম ভাঙার পর দেখতে পান যে আজমল শেখ চাচা ওইখানে মাটিতে শুয়ে আছেন। মাটিতে শুয়ে আছেন, চোখ খুলতেই দেখতে পারেন যে ওনার মাথার উপরে খোলা আকাশ, পাশে ব্যাগটা পড়ে রয়েছে এবং ওনার নিচে যে পাটিটা ছিল ওই পাটিটা কিন্তু নেই। এই দেখে আজমল শেখ চাচা অনেকটা ভয় পান। ভীতশঙ্কিত হয়ে তিনি লাফ দিয়ে এখান থেকে উঠে পড়েন এবং দেখতে পান যে এখানে মরুভূমির মতো চর হয়ে আছে। এতটা চর যেটা কিনা সৌদি আরবের মধ্যে যেরকম থাকে ঠিক সেরকম বালুর উত্তপ্ত একটা বালুর চাকের মধ্যে তিনি শুয়ে আছেন, যেটা রোদ উঠলে অনেকটা গরম হয়ে যায়, তবে এখনও অনেকটা গরম আছে। এই দেখে তিনি উঠে ওখানে কান্না শুরু করেন এবং তিনি ভাবেন যে আমার সাথে এটা কী ঘটে যাচ্ছে, একের পর এক খুব খারাপ ঘটনা ঘটে যাচ্ছে। তখনই ওইখান থেকে মসজিদের কিছু মুসল্লিরা ফজরের নামাজ পড়ে তারা বের হয়ে আসছিলেন। ওদেরকে দেখতে পেরে আজমল শেখ চাচা একটু স্বস্তি পেলেন এবং লাগেজটা ওইখানে ফেলে রেখেই তিনি দৌড় দিয়ে ওইখানে চলে যান মানুষদের কাছে। গিয়ে তিনি সব ঘটনা খুলে বলেন, যে রাত্রিবেলার এই ঘটনাটা। তখন ওইখানে থাকা 4-5 জন মুরব্বী এবং 3-4 জন যুবক ছিল। তারা বললেন যে কি বলছে সব, চলো তো দেখি তোমার সাথে কি ঘটনা ঘটে গিয়েছে, কোন জায়গায় ঘটে গিয়েছে। তখন চাচা বললেন যে ওই তো ওই সামনের দিকে আমি এসেছি আপনাদেরকে দেখেই, প্রায় ওই যে 2 মিনিট হবে রাস্তা। তখন আজমল শেখ চাচার সঙ্গে বাকি লোকজন সবাই হাঁটা শুরু করেন। হাঁটতে হাঁটতে ওই জায়গাটায় তারা সবাই এক পর্যায়ে পৌঁছে যান। পৌঁছানোর পর দেখতে পান যে ওইখানে সেরকম কোনো ঘর ছিল না এবং ওইখানে কোনো মানুষ নেই। আশপাশ বালুর চরের মতো হয়ে আছে। এখানে কোনো বসতি আগে কখনো ছিল না এবং এখনও নেই। আজমল শেখ চাচার এরকম কথা দেখে ওইখানে থাকা 2 জন যুবক হেসে দিয়ে বলল যে আপনি ভাই মনে হয় কিছু খেয়ে এসেছেন, নাহলে আপনি এরকম কথা বলতেন না। কি আপনার বাসা কোথায়? তখন উনি খুলে বললেন ওনার পরিচয় দেওয়ার পর সবাই চুপ করে গেলেন এবং ওইখানে থাকা 4 জন
মুরব্বি থেকে একজন বলে উঠল যে, এই ছেলেরা, তোমরা হাসি ঠাট্টা মশকরা বাদ দাও, এই ছেলের সঙ্গে খুব খারাপ কিছু ঘটনা ঘটতে গিয়েছে। তখন ওনারা যে ব্যাখ্যাটা দিয়েছিল সেটা খুব ভয়ানক ছিল। উনি যে আজমল শেখ চাচা যে ওই মুরব্বিদেরকে সব ঘটনা খুলে বললেন, আসার পর থেকে এই পর্যন্ত যা যা ঘটনা ঘটে গিয়েছিল সেই ঘটনাটির ব্যাখ্যাটা একমাত্র ওইখানে থাকা একজন মুরব্বি তিনি জানতেন। তিনি সব ঘটনা খুলে বললেন। তিনি বললেন যে উনি যে ওই যে রাস্তার যে মুখটা ছিল, শেষ মাথা, ওই মাথাটাতে একটা বড় রকমের শ্মশান ছিল। তখন আজমল শেখ চাচাকে ওই বৃদ্ধ লোকটা বলে উঠল যে, আরে বাবা, তুমি তো অনেক জোর বেঁচে গিয়েছো, তুমি তো আজকে মরতে যেতে। ওই তুমি যেদিকে হাঁটা শুরু করেছো এটা তো তোমার ওই যে ঠিকানা অনুযায়ী তোমার জায়গার যাওয়ার নয়। বেজের ডাঙ্গার রাস্তাটা তো ওই পিছন দিক দিয়ে, তোমাকে এখান দিক দিয়ে কে আসতে বলেছে? তখন আজমল শেখ চাচা আবারও বলে উঠলেন যে, আমাকে একজন মানুষ আমি পেয়েছিলাম রাস্তা দিয়ে আসার সময়, তাদেরকে জিজ্ঞেস করে আমি এই পর্যন্ত আসা। তখন ওই বৃদ্ধ লোকটি বলে উঠলেন যে, হায় হায় রে, তুমি বাবা খুব জোর বেঁচে গিয়েছো। আমি তোমাকে বলি এটার কারণটা কি। ওই যে তুমি সুজা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে একটা শ্মশান ঘাট। ওই শ্মশান ঘাটে অনেক মানুষ, প্রায় বছরে একটা মানুষ এখানে মরবেই। আবার তার মৃত্যুটা হয় খুব ভয়ানকভাবে। এবং যে যে মারা গিয়েছে ওই শ্মশান ঘাটে, ওই শ্মশান ঘাটে মৃত মানুষগুলো আমাদের এলাকার নয়। আমরা অনেক মানুষের এখানে পুড়িয়েছি, দাফন দিয়েছি, তারা ওই এলাকার নয়। তবে আমরা কয়েকজন মানুষকে চিনতে পারিনি, এভাবেই দাফন দেওয়া হয়েছে। এবং কয়েকজনকে চিনতে পেরেছি, তাদের মানুষ এসেছে। তো তোমারও কিন্তু আজকে এরকম একটা ঘটনা করতে গিয়েছিল। তুমি যে ওই যে রাস্তার পাশে মানুষগুলোকে দেখতে পেয়েছিলে, এটা কোনো সাধারণ মানুষ নয়, এটা হচ্ছে জিন পিশাচ, যারা মানুষকে ভুলভাল পথ দেখিয়ে এখান দিয়ে তারা নিয়ে আসে এবং আসার পর এখানে তারা মানুষগুলোকে হত্যা করে এবং কিছু একটা হয়তো তারা করে। আর তোমাকে যে রাত্রিবেলা একজন মানুষ পাহারা দিয়েছে, এটা তোমাকে কোনো সাধারণ মানুষ পাহারা দেয়নি। তখন আজমল শেখ চাচা আরেকটা কথা বলে উঠলেন যে, উনি যখন ঘুমাচ্ছিলেন তখন দেখতে পেলেন যে ওই জানালার সামনের দিকে কেউ একজন হাঁটা চলা করছে। এটাও তিনি ওদেরকে বললেন। তখন ওনারা বললেন যে, ওই বৃদ্ধ লোকটি তুমি চিনতে ভুল করেছো। এটা এই বৃদ্ধ লোকটিকে আমার দাদা দেখেছিলেন। তখন ওই লোকটি চলে গেলেন ওনার দাদার যে কাহিনীটাতে, আজ থেকে অনেক দিন আগের ঘটনা। তিনি আজমল শেখ চাচাকে বললেন যে, এই যে ঘটনাটা, তুমি যে জিনটাকে দেখেছো, এটা কোনো সাধারণ মানুষ নয়, এটা হচ্ছে জিন। ওই জিনটা আমার দাদা একবার দেখেছিল। আমার দাদার সময়কাল ছিল তখন অনেক আগের। আমার দাদা ওইখানে তিনি ব্যবসা করতেন। তো ব্যবসার ফাঁকে ফাঁকে যখন উনি রাত্রিবেলা বাড়িতে আসতেন, তখন তিনি ওইখানে একজন জিনকে দেখতে পারতেন, যে জিনটা অত্যন্ত ভালো ছিল। আমার দাদার অনেক উপকারও করেছে আমরা জানতে পারি। এবং আমার দাদা অনেক ধন সম্পত্তির মালিকও হয় কিন্তু এই উপকারটির কারণে। তো আমার দাদা তখন ছিলেন খুব গরিব এবং নিচু একটা ফ্যামিলির। আমার দাদার যে একটা বড় রকমের হাতিয়ার ছিল, ওই হাতিয়ারটা ছিল ওই ভালো জিনটা। যে জিনটার মৃত্যুসাল কবে হয়েছিল সেটা কিন্তু আমি তোমাকে বলতে পারবো না। তবে এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে বোঝা যায় যে তুমি যে আজকে জিনটাকে দেখেছো, সে জিনটাকে হয়তো অনেক মানুষই দেখে থাকে, যারা যারা এই শ্মশান ঘাটের মধ্যে মৃত্যু পরিণত হতে হয়। তো যাই হোক বাবা, তুমি অনেক জোর বেঁচে গিয়েছো। আর এই যে ঘটনাটা তুমি কাউকে বলার চেষ্টা করবে না। তখন আজমল শেখ চাচার মন আর মনের জায়গায় নেই। ওনার চোখ বেয়ে অশ্রু পড়ছে এবং তিনি বলছেন যে, আমি হয়তো আমার জীবনের সেরা বাঁচা বেঁচে গিয়েছি। আমি এখন কোথায় যাব, কী করব, আমি ভেবে পাচ্ছি না। তখন ওইখানে থাকা লোকজন আজমল শেখ চাচাকে বললেন যে, তুমি যেদিকে আসছো এদিক দিয়েই তুমি বেজারডাঙ্গার রাস্তাটা তুমি ফেলে চলে এসেছো। তবে ওই যে ডান দিকে রাস্তাটা গিয়েছিল লাস্ট, ওই ডান দিকে কিন্তু বেজারডাঙ্গা এলাকাটা ঢুকেছিল, কিন্তু তুমি চলে এসেছো উল্টা পথে। তোমাকে জিনেরা
বদ জিনেরা উল্টা দিকে তারা মুখরিত করে নিয়ে এসেছে তোমাকে মেরে ফেলার জন্য। তখন আজমল শেখ চাচাকে ভালো মতে একটা সঠিক পরামর্শ দেওয়া হয়। তিনি ওই রাস্তা দিয়ে আবার হাঁটা শুরু করেন এবং হাঁটতে হাঁটতে তিনি চলে যান। হাঁটতে হাঁটতে যখন চলে যান ওনার বন্ধুর বাড়িতে, তারপর তিনি বেজেরডাঙ্গার এলাকাটির রাস্তা ধরে তিনি হেঁটে হেঁটে ওনার বন্ধুর বাড়িতে চলে যান এবং বন্ধুকেও পেয়ে যান। বন্ধুর বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছে, আজকে বিয়ের দাওয়াত হচ্ছে। তো এই বিষয়টা দেখার পর তিনি ভাবলেন যে আজকে সন্ধ্যার পর ঘটনাটি বলবে। তখন সব কিছু ঠিকঠাকই চলছিল। তো তিনি বউকে দেখেন যে বউ খুব সুন্দর হয়েছে। তবে ওই ওনার বন্ধুকে ডেকে বললেন যে বন্ধু চলো আমরা একটু বাইরের থেকে ঘুরে আসি। তখন আজমল শেখ তার বন্ধু বললেন যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই চলো, তুমি এতদিন পরে এসেছো আমাদের বাড়িতে, আজকে নতুন, তুমি আমার বন্ধু মানুষ, তোমাকে নিয়ে আজকে ঘুরবো, হাসি ঠাট্টা করবো, মজা করবো, অনেক কিছু করবো, চলে আসো আসো। এই বলে আজমল শেখ চাচা এবং ওনার বন্ধু বাইরে চলে আসেন। তখন ওই আজমল শেখ চাচার বন্ধু ওই যে তিনি যে পথটা দিয়ে আসছিলেন শ্মশান ঘাটের পথ দিয়ে, ওই উল্টা পথ দিয়ে ওনারা আবার হেঁটে হেঁটে যাচ্ছিলেন। কিন্তু আজমল শেখ চাচা ওই রাস্তাঘাট ওইখানে চিনেন না। তো যাই হোক, ওনারা হাঁটতে হাঁটতে ওই ঘটনাটা ওনাকে সব কিছু খুলে বলেন। তো ঘটনা খুলে বলতে বলতে ওনাদের সাথে আরও একটি ভয়ানক ঘটনা ঘটে যায়। যে ঘটনাটি ছিল, ওনারা যখন হাঁটতে হাঁটতে ওই শ্মশান ঘাটটির কাছে চলে যান, তখন ওইখানে দেখতে পান একজন লোককে পোড়ানো হচ্ছে রাত্রিবেলা। রাত্রিবেলা ওইখানে লোকটাকে পোড়াতে দেখে আজমল শেখ চাচা এবং ওনার বন্ধুর একটু আগ্রহ জন্মায়। কিন্তু আগ্রহ জন্মালেও আজমল শেখ চাচা ওইখানে যেতে মানা করেন। তিনি বলেন যে ভাই চলো, এখানে যেতে হবে না। কিন্তু না, আজমল শেখ চাচার বন্ধু সে ওইখানে যাবেই। তার বাড়ির কাছে বলে কথা, আবার সে অনেক দিন পরে এসেছে বাড়িতে। তো তার জন্য সে ভাবছে যে আমি ওইখানে যাব, গিয়ে দেখে আসি, চলো বন্ধু, কোনো সমস্যা হবে না। এই বলে আজমল শেখ চাচাকে নিয়ে সে ওই শ্মশান ঘাটে গিয়ে উপস্থিত হয়। কিন্তু আজমল শেখ চাচার ওই শ্মশান ঘাটে গিয়ে ওই দিন উপস্থিত হওয়াটাই ওনার জন্য সারা জীবনের কাল হয়ে দাঁড়ায়। আজমল শেখ চাচা ওনার সঙ্গে শ্মশান ঘাটে যান, ভালো কথা। গিয়ে দেখতে পারেন যে ওইখানে একজন লোককে পোড়ানো হচ্ছে। লোকটা ওই এলাকার একটা মাতাব্বর ছিল। তো ওইখানে একটা হিন্দু গোষ্ঠী ছিল, ওই গোষ্ঠীর একটা মাতাব্বর ছিল ওই লোকটা, যে লোকটা মারা গিয়েছিল। ওই লোকটার পোড়ানোর অবস্থা দেখে ওইখানে কিছু মানুষ গুনগুন করে কান্না করছিল। এই শব্দটা আজমল শেখ চাচা তিনি পান এবং ওনার বন্ধুকে জিজ্ঞেস করেন যে উনি যে এখানে মাতব্বর ছিল, তুমি কি চিনতে? ওনার বন্ধু বললেন যে হ্যাঁ চিনতাম তো, ওই লোকটা মারা গিয়েছে, তবে হিন্দু। তো এরকম গল্প স্বল্প তারা করতে থাকে। তো ইতিমধ্যেই ওই যে লাশটা ছিল, ওই লাশটাকে পোড়ানো শেষ। লাশ পোড়ানো হয়ে গেলে ওনারা কিছু কর্মকাণ্ড করে থাকে। ওই কর্মকাণ্ডগুলো যখন শেষ হয়ে পড়ে তখন তারা ওইখান থেকে চলে যান। আর এর মধ্যে আজমল শেখ চাচা এবং ওনার বন্ধু ওইখানে একটা পুকুর ছিল, ওই পুকুরের উল্টা পাশ দিয়ে বসে আছেন, যেখান থেকে ওই চিতাটাকে দেখা যাচ্ছে না। তখন তারা গল্প করে হঠাৎ করে তারা পিছন দিকে তাকিয়ে দেখে যে ওই চিতাটা নিভে গিয়েছে এবং ওইখানে একটা মানুষও নেই। তখন তারা ভাবে যে কী ব্যাপার, আমরা এখানে এতক্ষণ সময় বসলাম, দেখো তারা ওইখানে চিতা পুড়িয়ে চলে গিয়েছে কখন আমরা বলতেই পারি না, কী এক গল্পের মধ্যে আমরা পড়ে গেলাম। তখন আজমল শেখ চাচা একটু হাসলেন এবং বললেন যে তুমি যাই বলো বন্ধু, তবে এইখানের জায়গাগুলো কিন্তু বেশ ভালো না। তখন আজমল শেখ চাচার কথা শুনে ওই পাশের বন্ধু বললেন যে কি বলো, আগে শুনতাম এখানে কিছু উল্টাপাল্টা গড়বড় হতো, তবে এখন তো কিছু একটা শুনি না, কি বলো উল্টাপাল্টা, এই জায়গাগুলো ভালোই, এখন আর আগেরগুলো নেই, আর আগের কুসংস্কারগুলো এখন আর নেই। কিন্তু আজমল শেখ চাচার মনের ভিতর যে ভয়ের প্রচন্নতা চলছে সেটা কি আর বলে বোঝানো সম্ভব? তখন আজমল শেখ চাচা বললেন যে আচ্ছা চলো আমরা এখন চলে যাই, অনেক রাত হয়েছে। তখন বললেন যে হ্যাঁ হ্যাঁ চলো চলো, আজকে তো আমাকে বাড়িতেও মনে হয় খুঁজছে। তখন আজমল শেখ চাচা ওনার বন্ধু হাঁটা শুরু করেন বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে হাঁটতে হাঁটতে ওনারা একটু পর্যায়ে যখন ওই শ্মশান ঘাটটা পেরিয়ে পুকুরটাও পেরিয়ে চলে আসেন, তখনই দেখতে পান যে ওদের পিছনে কিছু একটা শব্দ হচ্ছে। শব্দটা বেশ ভয়ানক ছিল। শব্দটা এমন ছিল যে কেউ হাড়গোড় চিবিয়ে খাচ্ছে।
কচমচ কচমচ করে শব্দ উঠছে, যে শব্দটা খুব ভয়ানক দেখাচ্ছিল। এই শব্দ শোনার পর আজমল শেখ চাচা এবং ওনার বন্ধু ভাবলেন যে দেখে আসার জন্য। তবে আজমল শেখ চাচা দেখে আসার কথা বলার পরেও কিন্তু উনি ওনার কথা ঘুরিয়ে নেন। তিনি বলেন যে না না না, এখানে যেতে হবে না, কোনো খারাপ কিছু হতে পারে, চলো আমরা এর চেয়ে ভালোভাবে বাড়ি চলে যাই। কিন্তু ওনার বন্ধু যে নাছোড়বান্দা, সে ওইখানে যাবেই এবং গিয়ে দেখে আসবে ওইখানে কী আছে। তখন আজমল শেখ চাচা কি ওনার সাথে না যেয়ে থাকতে পারে? পিছু পিছু হাঁটছেন আজমল শেখ চাচা। যখনই ওই ঝোপটার কাছে চলে যান, ওই ঝোপটার মধ্যে নাকি আগে আরও কয়েকটা চিতা পোড়ানো হয়েছিল। ওই আজমল শেখ চাচার বন্ধু তখন বলছিলেন যে ওই ঝোপটার মধ্যে তো আগে অনেক মানুষের চিতা পোড়ানো হয়েছিল, এখন ঝোপ হয়ে গিয়েছে, তার জন্য এখানে চিতা পোড়ায় না, তবে এখন অন্য পাশে চিতা পোড়ায়। তবে এখানে কি হচ্ছে এটা দূর থেকে বলছিলেন। কিন্তু আজমল শেখ চাচার সাথে একটা লাইট ছিল না। তখন তারা বিড়ি খেতেন। ওই দুজনে দুইটা বিড়ি ধরান এবং বিড়ি ধরিয়ে ওরা ওই রাস্তা দিয়ে হাঁটেন এবং ওই যে উঁচু টিলাটা ছিল, ওই টিলাটার ভিতরে একটা ঝোপ ছিল, ওই ঝোপটার ভিতরে তারা ঢুকেন। ঢোকার পর তারা যেটা দেখছিলেন সেটা দেখার জন্য বিশেষ করে আজমল শেখ চাচা তিনি প্রস্তুত ছিলেন না। তার কারণ হচ্ছে আজমল শেখ চাচা উঠছিলেন এক পাশ দিয়ে এবং আজমল শেখ চাচার বন্ধু উঠছিলেন আরেক পাশ দিয়ে। তখন আজমল শেখ চাচা যখন অন্য পাশ দিয়ে উঠছিলেন, ওই পাশ দিয়ে তিনি ওঠার পরই দেখতে পান যে ওইখানে একটা মাটির তল থেকে একটা হাত বেরিয়ে এসেছে। যে হাতটা ছিল লাল বর্ণের, কি একটা ভয়ঙ্কর একটা হাত। যে হাতটা দেখার পর আজমল শেখ চাচা ওইখানে ফিট হয়ে পড়েন। ওনার পড়া যাওয়ার শব্দটা যে হচ্ছিল ঠাস করে, ওই শব্দটা শোনার পর ওই বন্ধুটা তিনি দৌড়ে আসেন আজমল শেখ চাচার ওই পাশ দিয়ে। আসার পর দেখতে পান আজমল শেখ চাচা পরে আছেন। তো পরে তাকতে দেখার পর দেখতে পান যে আজমল শেখ চাচার যে পা ছিল, ওই পায়ের সামনে একটা কাটা হাত মাটির নিচ থেকে বেরিয়ে আছে। খুব ভয়ানক দেখাচ্ছিল সিনটা। এটা দেখার জন্য আজমল শেখ চাচার বন্ধুও কিন্তু কোনো রকমভাবে উপস্থিত ছিল না এবং উনিও কিন্তু প্রস্তুত ছিল না। তখন আজমল শেখ চাচার বন্ধু ওইখানে পড়ে যান, তবে তিনি ফিট হয়ে পড়েননি। তিনি ওনার বন্ধুকে টিলা থেকে নামানোর চেষ্টা করে এই হাতটা দেখার পর। টিলা থেকে নামানোর পর পাশ থেকে একটি কচু পাতায় করে পানি নিয়ে আসেন। ওনার বন্ধুকে পানি যখন ছিটানো হয়, ওনার বন্ধু তখন আর কথা বলতে পারে না। ওনার বন্ধু কেমন জানি অন্য মানুষদের মতো হয়ে গিয়েছে, তিনি কথা বলার ভারসাম্যটা হারিয়ে ফেলেছেন। তখন আজমল শেখ চাচার বন্ধু ওনাকে কথা বলানোর জন্য অনেক কিছু করে থাকেন ওই যে চিতা পোড়ানোর জায়গাটিতে, কিন্তু না, ওইখানে ওনার বন্ধু কোনো রকমের কথা বলতে পারছেন না, কোনো রকমের শব্দ করতে পারছেন না মুখ দিয়ে। তখন ওই বন্ধুটা ভাবলেন যে ওর সাথে খারাপ কিছু করতে চলেছে, তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যাই। তখন ওনার বিয়ের দিন, তো বিয়ের দিনটা এভাবে মাটি হয়ে যাবে তিনি সেটা কল্পনা করতে পারেননি। তিনি যখন বাড়িতে নিয়ে আসেন, বাড়িতে নিয়ে আসার পর হুজুরকে ডাকা হয় একজন। হুজুর এসে তিনি ওনাকে একটু দেখেন, দেখার পর বললেন যে কি ঘটনা ঘটে গিয়েছিল আমাকে খুলে বলো। ঘটনা সব খুলে বলার পর তিনি বললেন যে সর্বনাশ, উনি খুব জোর ভয় পেয়েছে। এই ভয়ের কারণে ওনার যে জবানটা ছিল ওই জবানটা অফ হয়ে গিয়েছে। জানি না ওনার জবানটা খুলবে কি না, তবে তোমাদের ওই শ্মশান ঘাটে কিন্তু ওই সময় না যাওয়াটাই বেটার ছিল। কেন গিয়েছিল ওইখানে? তখন বলল যে কৌতূহলবশত গিয়েছিলাম, কিন্তু এখন কি করার, বন্ধুকে তখন বাঁচাতে হবে, আপনি যে করে হোক আমার বন্ধুকে ভালো করে দিন। তখন হুজুর বললেন যে দেখো, ভালো করার ক্ষমতা কিন্তু আমার কাছে নেই, তবে ওই পাশের গ্রামে কিন্তু একটা ভালো কবিরাজ আছে, ওই কবিরাজকে আনিয়ে তুমি দেখতে পারো তোমার বন্ধুর কী সমস্যা হয়েছে, কী জটিলতা হয়েছে। কবিরাজকে যখন পরদিন আনা হয়, আনার পর কবিরাজ দেখেন ওই চাচাকে, দেখার পর তিনি বললেন যে উনি তো খুব ভয় পেয়েছেন, তবে ওনার একটা না একটা ক্ষতি করেই ছাড়বে ওই দুষ্টু জিনেরা। ওই জিনগুলোর সাথে উনি অনেকক্ষণ অতিবাহিত করে এসেছেন, যার কারণে ওনার ভিতরটা দাগ হয়ে গিয়েছে এবং ওনাকে জিনেরা দেখলেই এখন ক্ষতি করার চেষ্টা করবে, আর যে ক্ষতিটা এখন করে দিয়েছে। তখন ওই কবিরাজটি একটা পানির বোতল দেন এবং বলেন যে এই পানিটা তুমি কিছুক্ষণ পর পর পান করবা।
তাহলে কথা বলার যে বাঁধনটা ওইটা খুলে যাবে। এবং ওনাকে আরেকটা তাবিজ দেন, তাবিজ দিয়ে বললেন যে এই নাও এটা তাবিজ, এই তাবিজটা তোমার সাথে রাখো, এই তাবিজ দিয়ে তোমার অনেক কাজ হবে। আর যে ঘটনাগুলো ঘটে গিয়েছিল আজমল শেখ চাচার সঙ্গে আসার মধ্যে, ওই ঘটনাগুলো পুরোটা সবটা খুলে বলেন কবিরাজকে। কবিরাজ তখন বলেন যে তুমি খুব বাঁচা বেঁচে গিয়েছো, যে পরিস্থিতির মধ্যে তুমি পড়েছো এখান থেকে বেঁচে আসাটাই অনেকটা টাফ হয়ে পড়ে, তুমি যে বেঁচে এসেছো এটাই তোমার জন্য অনেক কিছু। তো যাই হোক, তুমি এখানে 1 সপ্তাহ থাকবে, 1 সপ্তাহের ভিতর তুমি এখান থেকে নড়তে পারবে না। আর যদিও তুমি এই রাস্তা দিয়ে আবার যাও তাহলে তোমার যে আবার কোনো ক্ষতি হতে পারে না এটার কোনো গ্যারান্টি কিন্তু নেই। তখন কবিরাজের কথা শুনে আজমল শেখ চাচার বন্ধু বলেন যে আচ্ছা ঠিক আছে, আমি আমার বন্ধুকে আমার কাছে রাখবো, আমি তাকে কোথাও যেতে দিব না। আপনি যদি আর কোনো ওষুধ দেওয়া থাকে, ওষুধ যদি দেওয়া লাগে তাহলে ওষুধগুলো দেন, তাহলে আমার একটু উপকার হবে। তখন উনি ওনার বানানো কিছু ওষুধ তৈরি ছিল, ওই ওষুধগুলো দেন, দিয়ে বললেন যে রাত্রিবেলা শুধু খাওয়ার জন্য। তখন আজমল শেখ চাচা ওইখানে 1 সপ্তাহ কাটিয়ে দেন। ওই 1 সপ্তাহ কাটানোর পর আজমল শেখ চাচা তিনি পুরোপুরি রকমের সুস্থ হয়ে ওঠেন। সুস্থ হওয়া দেখে আজমল শেখ চাচা নিজেকে নিজে বিশ্বাস করতে পারছিলেন না যে উনি কখনো কথা বলতে পারবেন। আজমল শেখ চাচা এখন ভালো করে কথা বলতে পারেন। এবং আজমল শেখ চাচা ওই যে সময়টা ছিল, ওই সময়টাতে তিনি মোটেও তিনি প্রস্তুত ছিলেন না যে, এবং তিনি কল্পনাই করেননি যে উনি কোনো দিন কথা বলতে পারবেন। উনি কথা বলার পর প্রচণ্ড জোরে তিনি কান্না করেন। তিনি মানুষকে ওনার ঘটনাগুলো, যাকেই পান তাকেই ওনার ঘটনাগুলো খুলে বলেন। আজমল শেখ চাচার বাড়ির আশপাশে যে মানুষগুলো আছে সবাই কিন্তু আজমল শেখ চাচার ঘটনাগুলো শুনে, এবং আজমল শেখ চাচার জন্য সবাই বলে যে আপনি খুব জোর বাচ্চা বেঁচে এসেছেন। তো এরকম যাতে ঘটনা আর কারোর সাথে যাতে না ঘটে সেটাই হলে ভালো হয়। তবে তারপর থেকে ওই শ্মশানঘাটের কী খবর ওইটা কিন্তু এখন আর পাওয়া যায় না। তবে ওই খুলনা জেলায় এই বেজেরডাঙ্গার গ্রামে যারা যারা থাকেন তারা হয়তো বলতে পারবেন যে এই জায়গাটার ধরনটা, এখানে কি আরও মানুষের এরকম মৃত্যু হয় কি না, এটা কিন্তু আপনারা একমাত্র বলতে পারবেন। তো যারা যারা আজকে খুলনা থেকে শুনছেন তারা অবশ্যই কমেন্ট করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান। এবং প্রিয় লিসেনার্স, আমি আপনাদের মাঝে বরাবরের মতো একটি কথা আবার বলতে চাইব যে আমাদের এই চ্যানেলটি অত্যন্ত নতুন। তো আমাদের এই চ্যানেলটিতে প্রতিদিনই কিন্তু সত্য নির্ভর বাছাইকৃত ভৌতিক ঘটনাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করানো হবে। তাই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং আজকের ঘটনাটি কেমন লেগেছে, আশা করি আপনাদের অনেকটা ভালো লেগেছে। ঘটনাটি একবারে হাড়হিম করা ভয়ঙ্কর ঘটনা ছিল। তবে কালকে আরও একটি ঘটনা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাব, সেই ঘটনাটি আর একটু সুন্দর হবে, আর একটু ভালো হবে। তবে আজকের এই ঘটনাটি কেমন লেগেছে, ঘটনাটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দিন। এবং অবশ্যই আমাদের এই ভৌতিক ঘটনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমরা ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো প্রিয় লিসেনার্স, আপনাদের মাঝে প্রতিদিনই আমরা চেষ্টা করে যাব নতুন কিছু ধরে রাখার জন্য। আর প্রতিদিনই রাত্রিবেলা আমাদের এই চ্যানেলটিতে ঘটনা আপলোড দেওয়া হয়ে থাকবে। তো প্রিয় লিসেনার্স, আপনারা আমাদের এই ঘটনাটির সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। এবং প্রিয় লিসেনার্স, আপনাদের মাঝে আরও একটি কথা বলতে চাইব, যে কথাটি হচ্ছে যে আপনাদের সঙ্গে বা আপনাদের মাঝে আপনাদের কারো আত্মীয়র সঙ্গে যদি কোনো রকমের ঘটনা ঘটে যায়, যে ঘটনাগুলো আপনারা চান যে আপনারা সারা বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দিতে, মানুষ আপনাদের ঘটনাগুলো জানুক, তো এই বিষয়ে আপনাদের মাঝে আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে আমাদের সাথে আপনারা চাইলে শেয়ার করতে পারেন। যদি কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়ে থাকে, সত্য নির্ভর ঘটনা, সেই ঘটনাগুলো আপনারা যদি আমাদের মাঝে শেয়ার করে থাকেন তাহলে আমরা কি করব, আমরা আমাদের যে শ্রোতাবৃন্দরা রয়েছে তাদের কাছে আমরা ছড়িয়ে দেব। তো প্রিয় লিসেনার্স, আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। সেই ইমেল অ্যাড্রেসে চাইলে আপনারা লিখে বা রেকর্ডিং করে উভয় দুটা করেই আপনারা পাঠিয়ে দিতে পারেন। এবং আমরা আপনাদের সেই ঘটনাগুলোকে
বাছাই করে আমরা আপনাদের ঘটনাগুলোকে আমাদের শ্রোতাবৃন্দদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। তো প্রিয় লিসেনার্স, আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। সবাই ততক্ষণ ভালো থাকুন এবং কালকে একটি নতুন ঘটনা আপলোড করা হবে, সবাই কালকে ঘটনাটি শুনবেন। তো সবাই ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখা হচ্ছে কাল কোনো নতুন একটি এপিসোড নিয়ে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।